গল্প হৃদ মাঝারে, পর্ব ৫। পরের দিন ব্রেকফাস্টের সময় দীপিকার মা রণদীপের প্রস্তাবটার প্রসঙ্গ তুলল। দেখ দীপিকা, আমরা জানতাম রণদীপ যে নিশিকে বিয়ের প্রস্তাব দেবে, কিন্তু এটাও জানতাম যে উনি তোকে বিয়ে করতে চান। তোর বাবা আর আমার প্রস্তাবটা নিয়ে তেমন কোনো সমস্যা নেই, শুধুমাত্র ওই তোদের বয়সের পার্থক্যটা বাদ দিয়ে। আর এক্ষেত্রে আমরা নিশির মতামতটাও নেব, যেহেতু আগে ওকে বিয়ের প্রস্তাবটা দেয়া হয়েছিল, তাই আর কি। নিশি ওর মায়ের চোখের দিকে তাকাতে পারছে না, তাই সে দীপিকার দিকে তাকালো। মা, বলছি আমার কিন্তু কোনো অসুবিধে নেই, আমি কিছু মনেও করছি না। আসলে আমি তো শুধু দীপিকার ভবিষ্যতের কথা ভাবছি। আমরা জানতাম মা যে তুই ওর এই ব্যাপারটাকে সাপোর্ট করবি, কিন্তু দীপিকা, তুই কি ভাবছিস মা, সেটা আমাদের বল। দীপিকা অনেক কষ্টে ওর টোস্টটা খেতে খেতে নিশি আর আশিসের দিকে একবার তাকিয়ে নিল কিছু উত্তর দেওয়ার আগে। মা, বাবা, আমি ভাবছি আমি না মিস্টার রায়কে বিয়েটা করে নেব। দীপিকা খাবার প্লেটের থেকে মুখ তোলার সাহস না করে প্লেটের দিকে তাকিয়ে রইল। আর ঠিক তখনই ওর বাবা ওর হাতটা ধরল। আর ইউ শিওর ডার্লিং? হ্যাঁ বাবা, আমি মনে করি আমি ওনাকে যথেষ্টই পছন্দ করি। ওর মা উঠে ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরল। কিছু বলার আগেই ওদের একজন চাকর এসে বলল, রণদীপের দিদি আলিয়া আর দিদুন দেখা করার জন্য এসেছে। ওদিকে দিদুন কিন্তু তার নাতির পছন্দে বেশ খুশি। দীপিকাও সব দিক থেকে ভালো আচরণে এবং প্রত্যেকটা ঐতিহ্যের প্রতি সমান মূল্যবোধ রাখা মেয়ে। আলিয়া আশা করেছিল একদম নিশির মতোই কোনো একজনের সাথে দেখা হবে, কিন্তু দীপিকাও নিশির থেকে কোনো অংশে কম ছিল না। দীপিকা জীবনে খুব এনজয় করা একজন মেয়ে, যে কিছুটা বদমাশও এবং নিজের লাইফ নিয়ে এখনো ঠিক কিছুই করেনি। যে জন্য আলিয়া তার ভাইয়ের বিয়ে তাড়াতাড়ি দিতে চায় সেটা হলো শিল্পা। এটা তার সবথেকে বড় ভয় যে রণদীপ শিল্পার জন্য তার নিজের জীবনটাই না নষ্ট করে দেয়। নিশি কিন্তু খুব মিষ্টি মেয়ে, কিন্তু এখন যেহেতু আলিয়ার দীপিকার সাথে পরিচয় হয়েছে, তাই এটা বলতেই পারে যে তার ভাইয়ের জন্য এর থেকে ভালো কেউ হতে পারবে না। দীপিকা রণদীপের জীবনে থাকলে ওর ভাই এক মুহূর্ত বাজে কাজে নষ্ট করতে চাইবে না, আর শিল্পার থেকেও ছুটকারা পাবার একটা ভালো সুযোগ হবে। আর তার চেয়েও বড় কথা হলো, দীপিকা কিন্তু বেশ সুন্দরী। দীপিকার সাথে বিয়ে হওয়াটা হয়তো তার ভাইয়ের জীবনে সব থেকে ভালো কোনো কাজ হবে। শিল্পা দেখতে সুন্দর, গ্ল্যামারাস, যে সব সময় ভুলভাল কাজের জন্য খবরের শিরোনামে থাকতে পছন্দ করে। সে RR-এর হয়ে কাজ করে আর এমনভাবে কথা বলে যেন RR-এর বিশেষ কেউ, আর অনেকের সাথেই থাকা তার স্বভাব। তাই 3 বছর আগে যখন আলিয়া জানতে পারে যে রণদীপ ওর সাথে সময় কাটাচ্ছে, তখন খুব অবাক হয় এবং চিন্তায় পড়ে যায়। এই ব্যাপারটা অনেক কষ্টে দিদুনের থেকে লুকিয়ে রেখেছিল, আর যখনই এই ব্যাপারে রণদীপের সাথে কথা বলতে গেছে, তখনই রণদীপ কথাটাকে হেসে উড়িয়ে দিয়ে বলে ওরা দুজনে জাস্ট ফ্রেন্ড। ওদিকে দিদুন আর আলিয়া দীপিকার মা বাবাকে বলে যে তাদের দীপিকাকে বেশ পছন্দ হয়েছে, আর ওকে ওদের বাড়ির সদস্য করতে পারলে ওরা বেশ খুশি হবে। ওরা চলে যাওয়ার পরে ওদের প্রস্তাবটা নিয়ে সবাই আলোচনা করতে লাগলো, আর শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে এলো যে দীপিকার সাথে রণদীপের বিয়ে হবে। মিস্টার সেন রণদীপকে তাদের মতামত জানানোর জন্য ফোন করলেন। পরের দিন এই খবরটা সব নিউজ চ্যানেলের কাছে পৌঁছে গেল, আর তারপরই তাদের হেডলাইন হয়ে গেল 29 বছর বয়সী বিজনেস টাইকুন এবং 18 বছর বয়সী কলেজ পড়ুয়ার গোপন প্রেম কাহিনী। RR-এর কর্মচারীরা পাগলের মতো এইসব নিয়ে গল্প করতে লাগলো। ঠিক সেই মুহূর্তে সবাই রণদীপের PA
মানে নাতাশার ডেস্কের কাছে গিয়ে ভিড় জমালো তাদের বসের ফিয়ান্সের সম্বন্ধে জানার জন্য। কারণ একমাত্র নাতাশাই ছিল যে দীপিকার সাথে পরিচয় করেছে। একদম উপরের ম্যানেজমেন্ট ছাড়া আর কেউ তো রণদীপের এঙ্গেজমেন্টের জন্য উইশ করার সাহসও পাচ্ছে না। কেউই তো আর শিল্পার চোখে খারাপ হতে চায় না। রণদীপ অফিসে নিজের কেবিনে বসে ফাইলগুলো দেখছিল। তখনই দরজায় নক করার আওয়াজ শুনতে পেল। ও খানিকটা অন্যমনস্ক হয়ে উত্তর দিল, কামিং। দরজাটা খোলার সঙ্গে সঙ্গেই একজন লম্বা ছিপছিপে গড়নের মেয়ে ভিতরে ঢুকল। খুব মিষ্টি তার গলার স্বর। গুড মর্নিং আরার। ও শিল্পা। রণদীপ ওর দিকে তাকিয়ে চোখের কোণে একটা হাসি নিয়ে এলো, আর তারপরই উঠে ওর দিকে একটু হেঁটে গেল। এত ফর্মালিটির কি আছে? আমার মনে হয় এটাই সব থেকে ভালো। ও সত্যি? আমি জানতে পারি কেন? যদিও তার আগে তোমাকে আমার বসতে বলা উচিত। এদিকে শিল্পা তো তার ধৈর্য হারিয়েই ফেলেছে। ভেতরে ভেতরে প্রচন্ড পরিমাণে রেগে যাচ্ছে, কিন্তু রণদীপের উপরে মেজাজ দেখাতে ইচ্ছে করলেও ওটা করার থেকে কি করা ভালো হবে সেটা কিন্তু ও জানে। আর শিল্পা সেরকম মেয়ে নয় যে সে কোনো একজনের সাথে সেটেল হয়ে যাবে। কিন্তু আরারের অনেক বড় নাম আর অনেক বেশি টাকাও, তাই তো 3 বছর ও ওর সাথে কাটিয়েছে এই আশায় যে একদিন না একদিন ও মিসেস রায় হবে। বেশ কিছুদিন ধরেই জানে যে আর সেন টেক্সটাইলের মেয়ের সাথে বিয়ের কথা চালাচ্ছে, কিন্তু একজন কলেজ স্টুডেন্টের কাছে দিল্লির একজন ধনী ড্যাশিং বিজনেসম্যানের স্ত্রী হওয়ার সব আশা ছেড়ে দিতে হবে। এটা তার সহ্যের সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে। তুমি এবার বিয়ে করতে চলেছ, আর তো তোমার সাথে আগের মতো থাকা সম্ভব নয়, তাই না? এটা একদমই ঠিকই বলেছ। আমার বিয়ের পর অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এখনো তো আমার বিয়ে হয়ে যায়নি না। এরপর আরার শিল্পার কোমরে একটা হাত দিয়ে ধরে ওকে সোফাতে এনে বসালো। শিল্পা ওর কোমর থেকে হাতটা সরিয়ে দিল। আচ্ছা, 3 বছর পরেও তুমি এটাই ভাবো যে আমি তোমার স্ত্রী হওয়ার উপযুক্ত নই? তুমি কেন স্ত্রী হতে চাও? ও মা, চাইবো না কেন? হ্যাঁ, আমি তো ভাবি কারো স্ত্রী হয়ে থাকাটা তোমার কাছে খুব একটা বোরিং ব্যাপার। ওহো, মিস্টার আরারের স্ত্রী হয়ে থাকাটা বোরিং হতে যাবে কেন? হ্যাঁ, হতে পারে। তোমার জন্য এটা যে কোনো উপায় হতে পারে। তা শুনি কিভাবে সেটা? কিন্তু হঠাৎই খুব নার্ভাস হয়ে গেল। তারপরে রণদীপের দিক থেকে চোখটা সরিয়ে নিল। ওয়েল মাই ডিয়ার, আমার স্ত্রী আমাকে ভালোবাসবে, শুধুমাত্র আমাকে। রণদীপ চোখের ইশারা করলো, আর শিল্পাও কিছুক্ষণের জন্য অবাক হয়ে ওর দিকেই তাকিয়ে রইল। আসলে অন্যদের সাথে তার সম্পর্কটাকে সে কখনোই লুকিয়ে রাখেনি, আর কখনো এই নিয়ে তাকে কোনো কথাই বলেনি। কিন্তু এখন এইভাবে এই নিয়ে যে কথাটা বলবে সেটা যেন ও ঠিক বিশ্বাসই করতে পারল না। শিল্পা কিছুটা ইতস্তত বোধ করল। ওয়েল, মানে সেইভাবে দেখতে গেলে হ্যাঁ, এটা অনেকাংশেই বোরিং। আমি জানতাম তুমি ওরকম একটা কিছু ফিল করবে। রণদীপ ওর দিকে তাকিয়ে হেসেই ফেলল। এর থেকে ভালো জানো, আমরা যেমন আছি, ওই ফ্রেন্ড শিল্পা। অফকোর্স। রণদীপ শুরুতে শিল্পার দ্বারা খুবই প্রভাবিত ছিল, শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয়, বা সময় মতো ওর চাহিদা মেটার জন্যও নয়, বরং কাজের প্রতি খুবই ফোকাসড এবং আগ্রহী। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে বুঝতে পারল যে ও সেরকম কিছু নয়, আর 5 জন সাধারণ মানুষের থেকে আলাদা কিছুই নয়। আর ওর জীবনে কোনো কিছুই চিরস্থায়ীও নয়, কিন্তু খুবই ট্যালেন্টেড এবং কোম্পানির একজন অ্যাসেট বলা যেতে পারে। তাই তাকে খুশি রাখার চেষ্টা করত। কিন্তু কিছুদিন আগেই একটা কথা কানে আসে যে শিল্পার সাথে তার বিজনেস রাইভাল রাঘব মিত্রের ঘনিষ্ঠতার খবর। রণদীপ এবং রাঘবকে
শুধুমাত্র বিজনেস রাইভাল বললে অনেক কমই বলা হবে, তাদের পার্সোনাল রাইভাল অনেক গভীরে। তো যখন রণদীপ শিল্পার সাথে রাঘবের ঘনিষ্ঠতার খবর পেল, তখনই এটা ওর সহ্যের অনেক বাইরে চলে গেছিল। খুব সহজেই শিল্পাকে সমস্ত রকমের গুরুত্বপূর্ণ মিটিং থেকে বা নতুন কোনো প্রজেক্টের অফার আলোচনার মিটিং থেকে ও সব সময় দূরে রাখত। আর গ্রুপেও ওর আর তেমন কোনো পপুলারিটি ছিল না। প্রত্যেকেই আর এবং শিল্পার ব্যাপারটা জানতো বলেই ওকে সেরকমভাবে সহ্য করত। আর এখন যেহেতু আর বিয়ে করতে চলেছে, তো এখন আর ওকে খুশি করার কোনো প্রয়োজন নেই। সে রাঘবের কোমর জড়িয়ে ঘুরতেই পারে যদি সেটাই তাকে বেশি শান্তি দেয়। শিল্পা অন্যদিকে চুপ করে বসে আছে। আর এর পিছনে সে 3 বছর খরচ করেছে। কোনো একজনের পিছনে দেওয়া সব থেকে বেশি সময় বলা যেতে পারে। আর এত সব কিছুর পরে হার মেনে নেওয়া, তাও আবার এই স্টুপিড টিনেজারটার কাছে। না, আর এর সাথে আগের মতোই তাকে সম্পর্ক চালিয়েই যেতে হবে। যদি আর একজন কলেজ গার্লকেই চায়, তাহলে যতদিন তার সাথে খেলতে চাইছে খেলুক না। ও না হয় সেই সময়টার জন্যই অপেক্ষা করে থাকবে, যখন আর তার বাচ্চা মোর সাথে খেলতে খেলতে ফেড আপ হয়ে যাবে। এবং ঠিক সেই সময়, মানে যখন ওর কোনো সিরিয়াস মেয়েকে দরকার হবে। এখনকার মতো আর তেমন চিন্তা করার কিছুই নেই।